দুই রাজকুমার এবং এক রাজকুমারীর অধরা প্রেমের কাহিনী। 2 ঘণ্টা পর্যন্ত যুদ্ধ চলতে থাকল। দুজনেই ক্লান্ত হয়ে চূর্ণ হয়ে গিয়েছিলেন। তাদের শরীরে অগণিত ক্ষত ছিল। অবশেষে এমন একটা মুহূর্ত এলো যখন বিক্রমের পা পিছলে গেল। রুদ্রপ্রতাপের সুযোগ পেয়ে গেলেন এবং তিনি পুরো শক্তি দিয়ে বিক্রমের উপর আঘাত করলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে বিক্রম নিজেকে সামলে নিলেন এবং রুদ্রপ্রতাপের আঘাত থেকে বেঁচে নিজের তলোয়ার সোজা তাদের হৃদয়ে বিদ্ধ করে দিলেন। রুদ্রপ্রতাপের চোখে বিস্ময় এবং অবিশ্বাসের ভাব ছিল। তাদের মুখ থেকে রক্তের ফোয়ারা বেরিয়ে এলো। তিনি হাঁটু গেড়ে পড়ে গেলেন। তাদের চোখ এখনও অনন্যার উপর স্থির ছিল। মরতে মরতে তিনি ফিসফিস করে বললেন, অনন্যা, যদি আমি এই জীবনে তোমাকে না পাই তবে পরের জীবনে পেয়ে ছাড়ব। আমি তোমার জন্য ফিরে আসব। এই কথা বলতে বলতে তাদের চোখ চিরকালের জন্য বন্ধ হয়ে গেল এবং তাদের শরীর নিষ্প্রাণ হয়ে মাটিতে পড়ে গেল। বিক্রম হাঁপাচ্ছিলেন, তাদের হাত রক্তে মাখা। কিন্তু এটা রুদ্রপ্রতাপের রক্ত না তাদের নিজের ভাঙা বিশ্বাসের রক্ত তা বলা কঠিন ছিল। তিনি নিজের তলোয়ার ছড়ে ফেলে দিলেন এবং হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লেন। তিনি একবার অনন্যার দিকে তাকালেন। তাদের চোখে এখন আর প্রেম নেই, শুধু ঘৃণা আর হতাশা। খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। যখন এই কথা দরবারে পৌঁছাল তখন পুরো রাজ্যে একটা ভূমিকম্পের মতো অবস্থা তৈরি হল। এটা এখন শুধু একটা প্রেমের ত্রিকোণের ব্যাপার আর রইল না। সূর্যগড়ের রাজকুমার অগ্নিগড়ের রাজকুমারকে হত্যা করে দিয়েছেন। রুদ্রপ্রতাপের মৃত্যুর খবর যেই অগ্নিগড়ে পৌঁছাল সেখানে শোক আর ক্রোধের ঢেউ ছড়িয়ে পড়ল। অগ্নিগড়ের মহারাজা এটাকে হত্যা এবং নিজের রাজ্যের অপমান বলে মনে করলেন। তিনি তৎক্ষণাৎ সূর্যগড়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন। ইধার সূর্যগড়েও অবস্থা গুরুতর হয়ে গিয়েছিল। দরবার 2 ভাগে বিভক্ত হয়ে গেল। কিছু লোক বিক্রমের সঙ্গে ছিলেন। তারা মনে করছিলেন যে তিনি নিজের সম্মান রক্ষার জন্য যা করেছেন তা ঠিকই করেছেন। কিন্তু একটা বড় এবং প্রভাবশালী দল বিক্রমের বিরুদ্ধে চলে গেল। তাদের বিরোধীরা, যারা সবসময় বিক্রমের জনপ্রিয়তায় জ্বলত, তারা একটা সোনার সুযোগ পেয়ে গেল। দরবারে এক মন্ত্রী দাঁড়িয়ে বললেন, মহারাজ, আমরা একটা আসন্ন যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছি। আর এর কারণ কি? আমাদের নিজের রাজকুমারের চরিত্র। যে রাজকুমার নিজের স্ত্রীকে সামলাতে পারেন না, তিনি এই বিশাল রাজ্যকে কিভাবে সামলাবেন? যিনি নিজের মহলে অতিথির হত্যা করেছেন, তার উপর প্রজা কিভাবে বিশ্বাস করবে? এই কথাগুলো বিক্রমের জ্বলন্ত হৃদয়ে নুনের মতো লাগল। তাদের প্রথমবার বুঝতে পারলেন যে তিনি শুধু নিজের প্রেম আর বিশ্বাসই হারাননি, প্রজার চোখে নিজের সম্মানও হারিয়ে ফেলেছেন। তিনি ক্রোধ আর অপমানে ফেটে পড়লেন। তিনি চিৎকার করতে চাইলেন, বলতে চাইলেন যে ধোঁকা তার সঙ্গেই হয়েছে, কিন্তু তাদের কাছে কথা ছিল না। তাদের চুপ থাকাকে তাদের দুর্বলতা বলে ধরে নেওয়া হলো। অনন্যাকে মহলের একটা অংশে নজরবন্দি করে রাখা হয়েছিল। তিনি কারো সঙ্গে দেখা করতে পারতেন না, কথাও বলতে পারতেন না। তিনি দিনরাত কাঁদতে থাকতেন। তাকে নিজের একটা ভুলের এত বড় মূল্য চোকাতে হবে তিনি কখনো ভাবতেও পারেননি। তিনি রুদ্রপ্রতাপের মৃত্যু আর বিক্রমের ঘৃণা দুটোরই ভারে চাপা পড়ে যাচ্ছিলেন। 2 রাজ্যের বিবাদ এত বেড়ে গেল যে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ল। বিক্রম একটা ভাঙার হৃদয় আর ভারী মন নিয়ে নিজের সেনার নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হলেন। তিনি এখন নিজের প্রেমের জন্য নয়, নিজের রাজ্যের অস্তিত্বের জন্য লড়ছিলেন। যুদ্ধক্ষেত্রে বিক্রম একজন ভিন্ন মানুষ হয়ে গিয়েছিলেন। তাদের ভিতরের সব ব্যথা, সব ক্রোধ তাদের তলোয়ারে নেমে এসেছিল। তিনি এমন এক যোদ্ধার মতো লড়াই করলেন যার হারানোর মতো আর কিছুই বাকি ছিল না। তিনি অগ্নিগড়ের সেনায় হাহাকার লাগিয়ে দিলেন। তাদের বীরত্ব আর যুদ্ধকৌশলের সামনে অগ্নিগড়ের বিশাল সেনা টিকতে পারল না। অনেক দিনের ভয়ানক রক্তপাতের পর সূর্যগড়ের জয় হল। অগ্নিগড়ের সেনা হেরে মেনে নিয়ে ফিরে গেল। যখন বিক্রম বিজয়ী হয়ে সূর্যগড়ে ফিরলেন তখন প্রজা তাদের জয় জয়কার করল। রাজকুমার বিক্রমের জয়, সূর্যগড়ের রক্ষকের জয়। এই নারকীয় ধ্বনিতে আকাশ গমগম করে উঠল। তিনি যুদ্ধ জিতে নিজের রাজধর্ম পালন করেছিলেন এবং নিজের রাজ্যকে বাঁচিয়ে দিয়েছিলেন। লোকের চোখে তিনি আবার একজন নায়ক হয়ে উঠলেন। কিন্তু বিক্রমের কাছে এটা একটা খোলা জয় ছিল। তিনি যুদ্ধ তো জিতেছিলেন, কিন্তু নিজের জীবনের লড়াই তিনি হেরে গিয়েছিলেন। মহলে ফিরে যখন তিনি অনন্যার শূন্য কক্ষ দেখলেন, তখন তাদের এই জয় একটা হারের চেয়েও খারাপ মনে হল। রাজ্য বেঁচে গিয়েছিল, কিন্তু তাদের ঘর উজাড় হয়ে গিয়েছিল। যুদ্ধ শেষ হয়ে গেল
এবং সূর্যগড়ে ধীরে ধীরে শান্তি ফিরে আসতে লাগল। কিন্তু এই শান্তি ঝড়ের আগের শান্তি প্রমাণিত হল। গ্রামে একটা দুঃখজনক এবং ভয়ানক ঘটনা ঘটতে শুরু করল। রুদ্রপ্রতাপ, যাকে মেরে ফেলা হয়েছিল, মরার আগে যে কথা বলেছিলেন তা পূর্ণ করার জন্য ফিরে এসেছিলেন। তিনি সাধারণ ভূত হয়ে নয়, কাল হয়ে ফিরে এসেছিলেন। এক প্রতিশোধ পরায়ণ ধ্বংসাত্মক আত্মা, যার একমাত্র উদ্দেশ্য ছিল বদলা নেওয়া। শুরুতে এটা শুধু ফিসফিসানি আর ছায়ার মধ্যে সীমাবদ্ধ ছিল। রাতে লোকেরা অদ্ভুত শব্দ শুনতে পেত, মনে হতো কেউ যেন ব্যথায় কাঁদছে। মহলের গলিপথে মানুষ এক মুহূর্তের জন্য রুদ্রপ্রতাপের ছায়া দেখতে পেত এবং তারপর অদৃশ্য হয়ে যেত। কিন্তু শীঘ্রই এই আত্মায় প্রভাব আরও ভয়ানক হয়ে উঠল। সবার আগে এর প্রভাব পড়ল অনন্যার উপর। তাকে প্রতি রাতে ভয়ানক স্বপ্ন দেখতে শুরু করল। তিনি স্বপ্নে দেখতেন রুদ্রপ্রতাপ তাকে ডাকছেন, তাকে নিজের সঙ্গে যাওয়ার জন্য বলছেন। কখনো কখনো তিনি নিজের কক্ষে রুদ্রপ্রতাপের আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখতেন, যে তাকে বলতো, তুমি আমার, অনন্যা, তুমি আমার সঙ্গে প্রতিজ্ঞা করেছিলে, বিক্রম তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। অনন্যা চিৎকার করতেন, কিন্তু তাদের কণ্ঠ কারো কানে পৌঁছাত না। তিনি দিন দিন দুর্বল ও ভীত হয়ে পড়ছিলেন। এরপর কালের প্রকোপ পুরো রাজ্যের উপর নেমে এলো। সবুজ ক্ষেত রাতারাতি শুকিয়ে বন্ধ্যা হয়ে গেল। ফসলে পোকা লাগল এবং সেগুলো নষ্ট হয়ে যেতে লাগল। নদী আর পুকুর শুকিয়ে যেতে লাগল, যেন কেউ সব জল শুষে নিয়েছে। রাজ্যে দুর্ভিক্ষের অবস্থা তৈরি হল। তারপর এক রহস্যময় রোগ ছড়াতে শুরু করল। লোকেরা অসুস্থ হয়ে পড়তে লাগল। তাদের শরীর দুর্বল হয়ে যেত এবং কয়েকদিনের মধ্যেই মৃত্যু হতো। রাজবৈদ্যরা কোনো ওষুধ দিয়েই এর চিকিৎসা করতে পারছিলেন না। শিশু, বৃদ্ধ, যুবক কেউই এই রোগ থেকে বাঁচতে পারছিল না। প্রত্যেক ঘরে শোকের ছায়া নেমে এসেছিল। পুরো রাজ্য, যেটা একসময় সমৃদ্ধির জন্য বিখ্যাত ছিল, এখন একটা বন্ধ্যা ও ভগ্নস্তূপ ভূমিতে পরিণত হয়েছিল। লোকেরা ভয়ে ঘর থেকে বের হতো না। চারদিকে ভয়, ক্ষুধা আর মৃত্যুর তাণ্ডব চলছিল। সূর্যগড়ের ওপর যেন কালো জাদু করা হয়েছে। পুরো রাজ্যের ওপর কাল ঘুরে বেড়াচ্ছিল। বিক্রম, যিনি এখন মহারাজা হয়ে গিয়েছিলেন, নিজের প্রজাকে এভাবে তিলে তিলে মরতে দেখে অসহায় ছিলেন। তিনি সব রকম চেষ্টা করেছিলেন। সেরা চিকিৎসকদের ডেকেছিলেন, অন্য রাজ্য থেকে শস্য আনিয়েছিলেন, কুঁয়ো খনন করিয়েছিলেন, কিন্তু কিছুই কাজ করছিল না। তাদের বুঝতে পারলেন যে এটা কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং এক অলৌকিক সংকট। এটা রুদ্রপ্রতাপের বদলা। তিনি বিক্রমকে সবচেয়ে বেশি কষ্ট দিতে চাইছিলেন, তার প্রজাকে মেরে, তার রাজ্যকে ধ্বংস করে, তাকে একজন ব্যর্থ রাজা প্রমাণ করে। বিক্রমকে রাতে রুদ্রপ্রতাপের আত্মা দেখা যেত, যে তাদের ওপর হাসত এবং বলত, দেখো বিক্রম, তোমার মহানতা দেখো, তুমি একটা যুদ্ধ জিততে পারো, কিন্তু আমার আত্মার কাছে জিততে পারবে না। তুমি তোমার প্রজাকে বাঁচাতে পারবে না, যেমন তুমি তোমার স্ত্রীর প্রেমকে বাঁচাতে পারোনি। তুমি সব কিছু হারাবে। বিক্রমের হৃদয় অপরাধবোধ আর নিরাশায় ভরে গেল। তাদের মনে হলো এসব তাদেরই দোষ। যদি তিনি সেই রাতে নিজের ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখতেন, তাহলে হয়তো আজ এসব হতো না। যখন সব মানবিক চেষ্টা ব্যর্থ হল, তখন হতাশ মহারাজা বিক্রম রাজ্যের সবচেয়ে জ্ঞানী ও বৃদ্ধ মন্ত্রীদের কাছ থেকে পরামর্শ নিলেন। এক মন্ত্রী তাদের হিমালয়ের গুহায় বাসকারী মহান সিদ্ধ যোগী ঋষি ভার্গবের কথা বললেন। বলা হতো ঋষি ভার্গবের কাছে ত্রিকালের জ্ঞান ছিল এবং তিনি যে কোনো অলৌকিক সমস্যার সমাধান করতে পারতেন। বিক্রম আর সময় নষ্ট না করে কয়েকজন বিশ্বস্ত সৈনিকের সঙ্গে হিমালয়ের কঠিন যাত্রায় বেরিয়ে পড়লেন। অনেক সপ্তাহের দুর্গম চড়াইয়ের পর তারা অবশেষে ঋষি ভার্গবের আশ্রমে পৌঁছালেন। ঋষি তাদের তপস্যায় লীন ছিলেন। তাদের চোখে হাজার বছরের জ্ঞান আর শান্তি ছিল। বিক্রম ঋষির চরণে লুটিয়ে পড়েন, তাদের নিজের এবং নিজের রাজ্যের সমস্ত ব্যথা শোনালেন। তিনি কিছুই লুকোলেন না। অনন্যা ও রুদ্রপ্রতাপের সম্পর্ক থেকে শুরু করে রুদ্রপ্রতাপের মৃত্যু এবং তারপর রাজ্যে আসা সংকট, সব কিছু সত্যি সত্যি বলে দিলেন। ঋষি ভার্গব চোখ খুললেন। তাদের দৃষ্টি এত তীক্ষ্ণ ছিল যে বিক্রমের মনে হল যেন তিনি তাদের আত্মার ভেতর দিয়ে দেখছেন। কিছুক্ষণ চুপ থাকার পর ঋষি গম্ভীর কণ্ঠে বললেন, পুত্র, তুমি ক্রোধে এসে একটা হত্যা করেছ, কিন্তু সেই হত্যার চেয়েও বড় পাপ হল একটা অতৃপ্ত আত্মার জন্ম দেওয়া। রুদ্রপ্রতাপের আত্মা প্রেম ও প্রতিশোধের তীব্র ইচ্ছায় বাধা পড়ে আছে।
তাদের মৃত্যু এক হিংস্র ও অপূর্ণ প্রেমের অবস্থায় হয়েছে, তাই তিনি প্রেতয়োনিতে ঘুরে বেড়াচ্ছেন। তিনি কালের রূপ ধারণ করেছেন, আর যতক্ষণ না তার ইচ্ছা পূর্ণ হয় তিনি তোমার রাজ্যকে এভাবেই ধ্বংস করতে থাকবেন। তাহলে এর উপায় কি মুনিবর? বিক্রম কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন। কৃপা করে আমার প্রজার প্রাণ রক্ষা করুন, আমি যে কোনো মূল্য চুকাতে প্রস্তুত। ঋষি একটা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, উপায় খুবই কঠিন ও ভয়ানক। রাজন, রুদ্রপ্রতাপের আত্মা রাজকুমারী অনন্যার সঙ্গে বাধা। তিনি তাকে পেতে চান। তার এই অতৃপ্ত ইচ্ছাকে শান্ত করার একমাত্র পথ হল রাজকুমারী অনন্যাকে রুদ্রপ্রতাপের আত্মার সঙ্গে বিবাহ করতে হবে। এটা শুনে বিক্রমের পায়ের তলার মাটি সরে গেল। এটা আপনি কি বলছেন মুনিবর? এক জীবিত নারীর বিবাহ এক মৃত আত্মার সঙ্গে? এটা কিভাবে সম্ভব? এ তো অন্যায়। অনন্যা যে ভুলই করুক না কেন, তার এ তো ভয়ানক শাস্তি। এ শাস্তি নয়, প্রায়শ্চিত্ত। রাজন, ঋষি বোঝালেন, এটা এক তান্ত্রিক অনুষ্ঠান। এই বিবাহের অর্থ শারীরিক মিলন নয়, বরং আত্মার বন্ধন। যখন অনন্যা এক পত্নীর রূপে রুদ্রপ্রতাপের আত্মাকে স্বীকার করে নেবেন, তখন তার অতৃপ্ত আত্মা শান্তি পাবে এবং তিনি এই লোক থেকে মুক্ত হয়ে যাবেন। তবেই তোমার রাজ্যের ওপর থেকে এই সংকট সরে যাবে। এছাড়া আর কোনো পথ নেই। বিক্রমের মাথা ঘুরে গেল। এটা কেমন ন্যায়? যে নারীকে তিনি দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং এখন হয়তো সবচেয়ে বেশি ঘৃণাও করেন, তাকে এক প্রেতের হাতে তুলে দিতে হবে। কিন্তু অন্যদিকে তার লক্ষ লক্ষ নিরপরাধ প্রজা, যারা প্রতিদিন মরছে। একজন রাজার প্রথম কর্তব্য নিজের প্রজার রক্ষা করা। ভারী মনে এক রাজার কর্তব্যকে নিজের ব্যক্তিগত দুঃখের ওপরে রেখে বিক্রম এই ভয়ানক উপায় স্বীকার করে নিলেন। বিক্রম যখন মহলে ফিরলেন, তখন তাদের হৃদয় পাথর হয়ে গিয়েছিল। তিনি অনন্যাকে ডেকে পাঠালেন, যিনি এখন হাড়ের কঙ্কাল হয়ে গিয়েছিলেন। অনেক মাস পর বিক্রম ও অনন্যা মুখোমুখি হলেন। তাদের চোখে এখন না প্রেম না ঘৃণা, শুধু এক গভীর শূন্যতা। বিক্রম কাঁপা কণ্ঠে অনন্যাকে ঋষি ভার্গবের সব কথা বললেন। অনন্যা সব কিছু শান্তভাবে শুনলেন, যেন তাদের আগে থেকেই সব জানা ছিল। তাদের চোখে না ভয় না বিস্ময়। হয়তো তিনি নিজের অপরাধবোধের ভারে এতটাই চাপা পড়ে গিয়েছিলেন যে এখন আর কোনো শাস্তিতেই ভয় পান না। যখন বিক্রম কথা শেষ করলেন, তখন অনন্যা শুধু এটুকুই বললেন, যদি আমার এই বলিদানে সূর্যগড়ের প্রজার জীবন বাঁচতে পারে, তবে আমি এই বিবাহের জন্য প্রস্তুত। এটাই আমার পাপের প্রায়শ্চিত্ত হোক। তাদের এই শান্ত সমর্পণ বিক্রমের পাথরের হৃদয়কেও এক মুহূর্তের জন্য গলিয়ে দিল। তাদের অনন্যার প্রতি দয়া হল, কিন্তু এখন আর কিছু বদলানোর সময় ছিল না। ঋষি ভার্গব যে পদ্ধতি বলেছিলেন, সেই অনুযায়ী বিবাহের প্রস্তুতি শুরু হল। এটা এমন এক বিবাহ ছিল যার কল্পনাও কেউ করতে পারত না। আমাবস্যার ঘন ঘন কালো রাতে রাজ্যের বাইরে সেই বন্ধা ময়দানে একটা বেদি তৈরি করা হল, যেখানে একসময় সবুজ ক্ষেত লহলহ করত। অনন্যাকে বধূর মতো সাজানো হল, কিন্তু তাদের বস্ত্র সাদা ছিল, যা পবিত্রতা ও ত্যাগ দুটোরই প্রতীক। তাদের মুখে কোনো ভাব ছিল না, তিনি এক জীবন্ত মূর্তির মতো লাগছিলেন। বিক্রম, রাজপুরোহিত আর কয়েকজন গণ্যমান্য মন্ত্রী ছাড়া আর কেউ সেখানে উপস্থিত ছিল না। মধ্যরাতে যখন চারদিকে গভীর অন্ধকার আর নিস্তব্ধতা, তখন রাজপুরোহিত তান্ত্রিক মন্ত্রের জপ শুরু করলেন। বেদিতে জ্বালানো অগ্নি সাধারণ ছিল না, তার শিখা নীল ও কালো রঙের ছিল। যত তীব্র হতে লাগল মন্ত্রোচ্চারণ, ততই হাওয়া জোরে বইতে লাগল। পরিবেশে এক বরফের মতো ঠান্ডা ভাব মিশে গেল। হঠাৎ বেদির অগ্নির ধোঁয়া একটা আকার নিতে শুরু করল। ধীরে ধীরে সেই ধোঁয়া এক মানবাকৃতিতে পরিণত হল। সেটা ছিল রুদ্রপ্রতাপের আত্মা। তিনি স্বচ্ছ ছিলেন, কিন্তু তাদের মুখ ক্রোধ ও বেদনায় বিকৃত ছিল। তাদের চোখ লাল অঙ্গারের মতো জ্বলছিল এবং সেগুলো শুধু অনন্যাকেই ঘুরে ঘুরে দেখছিল। এই ভয়ানক দৃশ্য দেখে সবার রোম খাড়া হয়ে গেল। অনন্যা কাঁপছিলেন, কিন্তু তিনি নিজের জায়গা থেকে নড়লেন না। পুরোহিত কাঁপা কণ্ঠে বললেন, রাজকুমারী, এগিয়ে যান এবং বরমালা পরিয়ে দিন। অনন্যা কাপা হাতে ছাই ও হাড় দিয়ে তৈরি একটা মালা তুলে নিলেন এবং রুদ্রপ্রতাপের সেই ধোঁয়াটে আকৃতির দিকে এগিয়ে গেলেন। যেই তিনি মালা সেই আকৃতির গলায় পরিয়ে দিলেন, এক ভয়ানক চিৎকার পুরো ময়দানে গমগম করে উঠল। রুদ্রপ্রতাপের আত্মার বিকৃত মুখ ধীরে ধীরে শান্ত হতে লাগল, তাদের চোখের আগুন নিপতে লাগল। পুরোহিত অনন্যাকে বললেন, এবার সাত ফেরা করুন।
অনন্যা সেই আত্মার চারদিকে 7 ফেরা নিলেন, প্রত্যেক ফেরার সঙ্গে একটা বচন আবৃত্তি করতে করতে। আমি অনন্যা আপনাকে রুদ্রপ্রতাপের আত্মাকে আমার স্বামীর রূপে স্বীকার করছি। আমি আপনাকে এই বন্ধন থেকে মুক্ত করছি। আপনার অতৃপ্ত ইচ্ছা পূর্ণ হোক। 7 ফেরার পর রুদ্রপ্রতাপের আত্মার আকৃতি আরও স্বচ্ছ হয়ে গেল। তিনি শেষবার অনন্যার দিকে তাকালেন। তাদের চোখে এখন প্রতিশোধ নেই, বরং এক অদ্ভুত শান্তি ছিল। তারপর তিনি ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেলেন। যেই আত্মা অদৃশ্য হয়ে গেল, অনন্যা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। সেই ভয়ানক রাতের পর সূর্যগড়ে এক নতুন সকাল এলো। আকাশে ঘন মেঘ জমল এবং অনেক বছর পর প্রথমবার ঝমঝম করে বৃষ্টি নামল। শুকনো মাটি সেই জল এমনভাবে পান করল যেন কোনো মা তার বিচ্ছিন্ন সন্তানকে বুকে জড়িয়ে ধরছে। শুকনো নদী আবার বইতে শুরু করল, পুকুর ভরে গেল। কয়েক সপ্তাহের মধ্যেই বন্ধ্যা ভূমিতে সবুজের চাদর বিছিয়ে গেল। রহস্যময় রোগ এমনভাবে অদৃশ্য হয়ে গেল যেন কখনো ছিলই না। লোকেরা সুস্থ হতে লাগল। রাজ্যে আবার জীবন ফিরে এলো। সূর্যগড়ের অভিশাপ শেষ হয়ে গিয়েছিল। প্রজা মহারাজা বিক্রমের জয় জয়কার করল, যিনি নিজের রাজ্য বাঁচানোর জন্য এত বড় সিদ্ধান্ত নিয়েছিলেন। বিক্রম এক মহান ও সফল রাজার রূপে প্রতিষ্ঠিত হয়ে গেলেন। কিন্তু মহলের ভিতরের কাহিনী অন্যরকম ছিল। অনন্যা তো হুঁশ ফিরে পেয়েছিলেন, কিন্তু তিনি আর আগের অনন্যা ছিলেন না। তাদের শরীর জীবিত ছিল, কিন্তু তাদের আত্মা যেন নড়ে গিয়েছিল। তিনি বেশিরভাগ সময় চুপ করে থাকতেন, শূন্যের দিকে তাকিয়ে থাকতেন। তিনি মহলে হাঁটতেন, চলতেন, কিন্তু এক ছায়ার মতো। তাদের সৌন্দর্য এখনও তেমনই ছিল, কিন্তু এখন সেটা ছিল সাদা মার্বেলের মূর্তির সৌন্দর্য, ঠান্ডা এবং ভাবহীন। তিনি এখন রুদ্রপ্রতাপের আত্মার বিধবা, যিনি জীবিত থেকেও মৃতদের জগতের সঙ্গে বাধা পড়ে গিয়েছিলেন। বিক্রম নিজের রাজ্য ফিরে পেয়েছিলেন, প্রজার বিশ্বাসও ফিরে পেয়েছিলেন, কিন্তু নিজের স্ত্রী আর নিজের প্রেম তিনি চিরকালের জন্য হারিয়ে ফেলেছিলেন। তিনি প্রায় দূর থেকে অনন্যাকে বাগানে একা বসে থাকতে দেখতেন। তাদের মাঝে এখন মাইলের পর মাইল নীরবতা, যাকে কোনো কথা ভরতে পারত না। তারা দুজন একই মহলে, একই ছাদের নিচে থাকতেন, কিন্তু তাদের জগৎ আলাদা হয়ে গিয়েছিল। বিক্রম রাজকাজে ব্যস্ত থেকে নিজের দুঃখ ভোলার চেষ্টা করতেন, আর অনন্যা নিজের নীরবতার মধ্যে নিজের প্রায়শ্চিত্ত জীবন যাপন করতে থাকলেন। সূর্যগড় আবার সমৃদ্ধ হয়ে উঠল। সেখানকার লোকেরা খুশি হল এবং অনেক বছর ধরে সুখে জীবন যাপন করল। কিন্তু মহলের গলিপথে সবসময় এক অনক্ত দুঃখ, এক নিঃশব্দ বিষণ্ণতা ভেসে বেড়াত। এটা ছিল সেই প্রেমের কাহিনী, যা জুনুন ও বিশ্বাসঘাতকতার আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল, এবং যার মূল্য একটা পুরো রাজ্যকে চোকাতে হয়েছিল, এবং 2 প্রেমিককে অনন্তকালের। বিচ্ছেদ সহ্য করতে হয়েছিল। কাহিনী এখানেই সমাপ্ত হয়। রাজ্যের গাথা নিয়ে যেটা সমৃদ্ধ ছিল ঠিকই, কিন্তু যার ভিত্তিতে এক রানীর বলিদান আর এক রাজার অধুরা প্রেম চিরকালের জন্য সমাহিত হয়ে রয়েছে।